আজ ঠাকুরজির বিয়ে। খুশিতে আমার বুকটা ভরে উঠছে, কিন্তু সেই সঙ্গে চোখ দুটোও মাঝে মাঝে জলে ভরে উঠছে। জয়া চলে যাবে তার নিজের বাড়ি। এতদিনের মেলামেশা, হাসি ঠাট্টার আনন্দের স্মৃতিগুলো আমাকে যন্ত্রণা দেবে অহরহ। আর সেই সাথে এই বাড়িটাও বড় ফাঁকা ফাঁকা লাগে, তাই না কল্যাণী? তুমি? হ্যাঁ, এই দেখো আশেপাশে ঘরে ঘরে আজ কি সব ঘটছে। বিয়ের পরে স্বামীর ঘরে এসে অধিকাংশ মেয়েরা শ্বশুর শাশুড়ি ননদ দেওরকে সংসারের একটা বাড়তি বোঝা বলে মনে করে। তাই তারা আত্মসুখের আশায় স্বামীর কানে দেয় মন্ত্র, ঢালে বিষ। চাকুরি স্থলে অজুহাত দেখিয়ে তারা পৃথক হয়ে উঠে যায় ওই আলাদা বাড়িতে সুখের আশায়। না না, ছি ছি ছি, অমন শিক্ষা আমি পাইনি গো। না, তুমি তা করনি, তাই তো আমার ঘরে কোনো সুখের অভাব হয়নি। রাত পোহালেই জয়া চলে যাবে। আমি চোখে জল ফেলবো না, আমি চোখে জল ফেলবো না। আমি হাসতে হাসতে ওই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঠাকুর আমার বোন কল্যাণী যেন সুখী হয়, সুখী হয়। চলো কল্যাণী, বিয়ের জন্য বরকে নিয়ে এখনই ওই ছাতনা তলায় যেতে হবে। পরে হলেও চলবে, আগে পাওনা থাওনা নগদ টাকাগুলো দাও, তারপর বর পিড়েতে বসিবে। আপনি নেকা সেজে দেখাচ্ছি, আর নেকা সেজে না। ভেবে দেখো, ভাগ্নের বিয়ে, বর কর্তা হয়ে এসেছি, দিদির হুকুম, আগে টাকা পয়সা, তারপর বর পিড়েতে বসবে। মামা বাবু বের করো কাশি, কথাই বলে হ্যালো করি মাখো তেল। তুমি তো আমার পর নয়। দয়া করুন মামা বাবু। দয়া ছাপ্পা বাজে বলছে? না 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 না, এই আমি বর আর বর যাত্রী দিয়ে চলে যাচ্ছি। গেলো ভুদে, তোরা সব উঠে পড়, উঠে পড়, এ বিয়ে হবে না, হবে না। আপনি করবেন না, আপনি আমার কথা শুনুন, আপনি আমার কথা শুনুন। আমি ভুল করেছি, ভুল বুঝবার দরুন এমন পরিস্থিতি হবে তা আমি বুঝে উঠতে পারিনি। আমি আপনার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, এ বিয়ে আপনি হতে দিন। আর বিয়ের পরে আমি সমস্ত পাওনা করি আমি মিটিয়ে দেব বাবা বাবু, মিটিয়ে দেব। পাপি তারা বলুন বাবা বাবু, বলুন, আপনি বড় কর্তা, আপনি অনুমতি না দিলে আবার বোনের যে বিয়ে হবে না। বলুন, আপনি অনুমতি দিচ্ছেন, বলুন। আপনি অনুমতি দিন মামা বাবু, আপনি অনুমতি দিন। কি করে দিয়ে দেব? ও দিকে দিদি পাপি তারা, তুমি আবার কে? হ্যাঁ বাবা ভঙ্গ দুধ, তোমাদের মতো ওই উঠতি মস্তান গুলোকে দেখলে আমার হিত কম্প হয়। সত্যি তুমি বর নিয়ে চলে যাবে? দিদির তো সেই রকমই আদেশ। তাহলে তার আগে তোমাকে থানায় যেতে হবে। থানায় কেন? থানায় কেন জানো না বুঝি? হ্যাঁ। বর্তমানে সরকারি আইন অনুসারে হ্যাঁ। কোন জঘন্যতম সামাজিক অপরাধ, হ্যাঁ। আর সেই অপরাধে আমরা তোমাকে পুলিশের হাতে দেব। আর তোমরা যে দেবে বলে দিচ্ছ না, তার বিচার কে করবে বলো? তার বিচার আপনি পরে করবেন বাবা বাবু। আপনি ভেবে দেখুন, জয়ার গায়ে হলুদ হয়ে গেছে, এই সময় যদি বিয়ে না হয় তাহলে মেয়েটি নিরাশার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আপনি অনুমতি দিন বাবা বাবু, আপনি অনুমতি দিন, লগ্ন যে বয়ে যায়, আপনি অনুমতি দিন। না না, তোমার নষ্ট বোনের সঙ্গে আমার ভাগ্নের বিয়ে আমি দেব না। বাবা বাবু, ওই কাপুরুষটাকে ছেড়ে দেন। বলুক
বলুক লগ্ন ভ্রষ্টা, বলুক দুশ্চরিত্রা, পৃথিবীর যত কলঙ্ক সব আমার মাথায় চাপিয়ে দিক, তবু এটা তো আমার জীবনের চরম পাওনা রে ছোড়দা। আমি যে গরিবের ঘরে জন্মেছি। আলবো কথাটা হচ্ছে এত বড় অপমান হজম করে আমার ভাগ্নের বিয়ে আমি দিতে পারি না। আমরা বিয়ে দিতে বাধ্য করবো। ঠাকুরপো, আমি ছুটে চললাম, বলছি আমি ছুটে চললাম। প্রয়োজন হলে আইনে আশ্রয় দিতে আমি থানায় যাবো। জানোয়ারটাকে আমি বুঝিয়ে দেবো যৌতুক আর খুনের টাকা লোভে যারা একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করা ফোন দিয়ে আটে, তারা অন্তত আমার মতো বেকারদের কাছে অতি জঘন্য, অতি নীচ, ছোট লোক কিছু আর কিছু নয়। কিছু ছোড়দা, ছোড়দা শোন, ছোড়দা যাস না, তুই গন্ডগোল বাঁধাস না, ওদেরকে যেতে দে ছোড়দা। এ তুমি কি বলছো ঠাকুরজি? আজকে দিনে তোমার বিয়ে না হলে তুমি যে লগ্ন ভ্রষ্ট হবে, তোমার যে আর বিয়ে হবে না। সকালে সবাই আঙুল তুলে বলবে এই সেই লগ্ন ভ্রষ্ট জয়া। এই আমরা কেমন করে সহ্য করবো ঠাকুরজি? কিন্তু আমি তো সইতে পারবো বৌদি। লগ্ন ভ্রষ্টা, তবু আমি নারীত্বের অবমাননা কিছুতেই করতে পারবো না দাদা। কিন্তু বৌদি, তুমি তো জানো জ্ঞান হবার পর থেকে ছোটবেলা থেকে আমি শিব পূজা করেছি। আমি ভেবেছিলাম আমি শিবের মতো বর পাবো, স্বর্গ সমান শ্বশুরের ভিটে পাবো। হলো না, হলো না দাদা, হলো না। আমার সেই মনের স্বাদ আমার মনে রয়ে গেল, পরে ফোটার আগে ঝরে গেল দাদা, ঝরে গেল। প্যান প্যান করে কাঁদলে কি হবে বাছা? বোন যৌতুক দিতে না পারলে আমার ভাগ্নের বিয়ে ওর সাথেই হবে মামা। হ্যাঁ, ছি 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 ছি, এ তুমি কি করতে চলেছো মামা? এদের কথা কি একবার ভেবে দেখেছো? আরে ভাগ্নে এদের কথা ভাবলে যে মান থাকবে না ভাগ্নে। মান কি তোমার আছে মামা? ভাগ্নে, মান থাকলে আমাকে তোমরা কেনা বেচার পণ্য করতে চাইতে না। ভাগ্নে দাদা, কোন বারে জর্জরিত এদেশের প্রতিটি যুবকের যা বলা উচিত আজ আমি তাই বলছি। দাদা, আমি মনের দিক থেকে প্রস্তুত, আপনি বিয়ের আয়োজন করুন। হরি হে পাপি তর, বিয়ে হয় হোক। ভাগ্নে যখন কথা শুনবে না তখন বিয়ে হয় হোক, কিন্তু বোনই কিন্তু তোমার ঘরে পুষতে হবে কাশি না। এটাই আমি বলে গেলাম, বলে গেলাম, বলে ওরে ওরে, তোরা সব আনন্দ কর, আমার বোনের বিয়ে হবে। জয়ার বিয়ে হবে, জয়ার বিয়ে হবে, তোমরা সব আয়োজন করে ফেলো। এসো ভাই, ঊর্ধ্বে অনন্ত আকাশ, নিচে মাটি মায়ের পৃথিবীকে সাক্ষী রেখে সৌমে আমার বড় আদরের বোন জয়াকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমি স্মৃতির পাতা লেখা হয়ে আজিও মিলন তিথি, অক্ষয় হো হাতের শাখা, অক্ষয় হো হাতের শাখা, চিররাঙা হোক স্মৃতি। স্মৃতির পাতায় লেখা হয়ে আজিয়ে মিলন তিথি, অক্ষয় হো হাতের শাখা, অক্ষয় হো হাতের শাখা,
চিররাঙা হোক স্মৃতি স্মৃতির পাতায় স্মৃতির পাতায় স্মৃতির পাতায়। ভগবান, আয় ভগবান! ওফ, ননসেন্সটা গেল কোথায়? ভগবান, আয় ভগবান! নেই, নেই মানে? দুদিন ছুটি নিয়ে বাড়িতে গেছে। ওহ, স্টপ ইট! ছুটি নেওয়ার সময় পেল না। আরে দুদিন পরে আমার বার্থডে পার্টি, ডান্স, মিউজিক, সং এন্ড কোন গাওয়া চলেছেন, সেলিব্রেটিং সবকিছু হবে। বাট ভগবান, ইন্দ্রনীলকে গমন করলেও আমি তোর দাদা ইন্দ্রনীল চৌধুরী বলছি, তোর সব ব্যবস্থা আমি পাকা করে রাখবো। বাট মাই স্মোক, ফুরিয়ে গেছে। ও লাইট আমি অফার করে দিচ্ছি। তুই লে মডার্ন যুগের ইয়ং চ্যাপ, আই মিন আদর্শ হচ্ছে যুগের সাথে খাপ খাইয়ে খ্যাতি প্রতিষ্ঠার শিখরে উঠে লাইফটাকে এনজয় করা। দাদা, আমিও তোর আইডিওলজির সাথে একমত। আমি জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চাই, হাসতে চাই। কিন্তু তোর মুখ থেকে যে হাসি ফুরিয়ে গেছে পাপিয়া। কি বলছিস দাদা? তুই সৌমেনের সঙ্গে জীবন সংগ্রহে চলতে চাস? মোটেই না। তাকে তুই একই পথে একই সঙ্গে চলতে চেয়েছিলি? আরে নো, নেভার। হাসিছে? হ্যাঁ। কেন? তোর ওই মনের ব্যথাকে চিৎকার করে লুকাতে চাইছিস বলে? তাহলে তুই মনে রাখিস, সৌমেন আর আমি একই কলেজে পড়তাম। ও ছিল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একসঙ্গে খেলতাম, মিশতাম। তা বলে ভালোবাসার রাজ্যে আমি দেউলিয়া হতে পাপিয়া! পাপিয়া ফুল হয়ে ফুটেছে পৃথিবীর বুকে। আরে ফুল ফুটলে কত ভ্রম ছুটে আসবে, সেটা তুই জানিস না। জানি, আর জানি বলে বলছি। তুই মুখে স্বীকার না করলেও সৌমেন কাশীনাথ রায়ের বোনকে বিয়ে করে যে আঘাত তোকে দিয়েছে, তার শতগুণ যদি তার বুকে ফিরে দিতে না পারি, তাহলে বৃথাই বৃথাই আমার নাম ইন্দ্রনীল চৌধুরী। আর তার জন্যে আমাকে যদি ফেরত আসতে হয়, আমি শাসব, তবে ওই জয়াকে আর সৌমেনকে আমি সুখী হতে দেব না। So long, my dear sweetheart. So long, my dear sweet sister. বোকা দাদাটা জানে না। আরে দাদাটা এক নম্বরের বোকা, যে হাই সোসাইটির মধ্যে, যার বুকের মধ্যে জমে রয়েছে অমর দু চারটে সৌমেন, চাপে আর আসবে। আর তার জন্য হ্যালো, হো মাই, আজ জামাটি ক্লাবে ফুল দিয়েছ, মনে নেই? হ্যাঁ, ও রিয়েলি সরি, ভেরি সরি। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি যাবো। আর জাস্ট ওয়েট পাপিয়া। হ্যাঁ বলো। রিয়েলি আমি তোমাকে ভালোবাসি। সত্যি বলছো? ভালোবাসা? আরে না। আরে রঙের নেশা বিভোর হয়ে আমাকে কত পুরুষ বলে আই লাভ ইউ মাই সুইট হার্ট, বাট নো, তুমি আমার জীবনের সাথী। থ্যাংক ইউ পাপিয়া, ইউ আর রিয়েলি ভেরি সুইট। হ্যালো, তোমার এই রূপ, তোমার এই যৌবন, হ্যালো। তোমার যৌবনের সমঝদার এই সোসাইটিতে যদি কেউ থেকে থাকে, সে হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই অলোক সেন। তোমাকে আমি সারাদিন জীবন ঠিক এইভাবে পাপিয়া! কেন অসময়ে সে তোমাদের বিরক্তের কারণ হলাম, তাই না পাপিয়া? তার মানে আশ্চর্য তোমাদের শিক্ষা শালীনতা বোধ। এখানে এসে আমি তোমাদের এইসব নোংরামি, বদমাইশি, ভ্রষ্টামি দেখবো, এটা আমি স্বপ্নেও আশা করতে পারিনি। আধুনিকতার নামে তোমাদের এইসব বেলেল্লাপনা একেবারে অসহ্য। আমাদের বয়সকালে কি ছিল ড্যাডি? কথাটা আমার মুখ থেকে না শুনে এই বইটা পড়ে দেখ, উত্তর পেয়ে যাবে। কিন্তু মনে রাখিস পাপিয়া, সে যুগের মেয়েরা মোটর বাইক চালাতে না জানলেও
তুলসী তলায় প্রদীপ জ্বালি মমতাময়ী মূর্তিতে স্বামী সন্তান আর সংসারের মঙ্গল কামনা করতে জানতো রে মা। তোমার দেখছি সাহিত্যে অগাধ পাণ্ডিত্য। আমাকে ঠাট্টা করার আগে তুই একবার ভেবে দেখ পাপিয়া, আমি তোর বাবা, তোর গুরুজন, আর সেই গুরুজনের মন নিয়ে আমি তোকে বলছি এখনো তুমি ও পথ থেকে পেরো, নইলে নিজে তো হাবুডুবু খাবে, সেই সঙ্গে আমাকেও খাওয়াবে। আমি বেশ বুঝতে পারছি তুমি তুমি এই মুখোশধারী বদ্ধ শকুনটার পাল্লায় পড়েছো। আলো এসো, আমাদের লেট হয়ে গেছে, চলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমাদের ড্রামাটিক ক্লাবে নাটকের ফোন নিয়ে আসছে। না, তোমাকে যেতে হবে না। কেন ড্যাডি, কি বলছো? নাটক করার তোমার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কি বলছো ড্যাডি? ঠিকই বলছি, ভুল ভুল ভুল। আমার জীবনটা শুধু ভুলেই ভরা। তোমার আর তোমার দাদা ইন্দ্রনীলের চলার পথে বাধা না দিয়ে জীবনে আমি মস্ত বড় ভুল করেছি, তাই আজ আমি মনে মনে অনুভব করছি এই দুরন্ত গতিতে তোমরা ছুটে চলেছ, একদিন তোমাদের সেই পথে মুখ থুবড়ে পড়তেই হবে। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং পাপিয়া। এইসব নিত্য নতুন বন্ধু, পিকনিক, পার্টি, ক্লাব, নাটক, হোটেল, এই সমস্ত তোমাকে ছাড়তেই হবে। এটা কি তোমার আদেশ ড্যাডি? ইয়েস, মনে করো এটাই আমার আদেশ। আমি চাই পাপিয়া তার মা ঠাকুমার মতো আদর্শবতী নারী হয়ে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে এই সংসারটাকে মধুময় করে তুলবে। নো নো, ইম্পসিবল ড্যাডি। হোয়াট ডু ইউ মিন? আই মিন তোমার কেউ চিন্তাধারা নিয়ে আমি কলা বউ সাজতে পারবো না। হোয়াট এক্স্যাক্টলি, তোমার এই মডার্ন আইডিয়াকে আমি কনগ্রাচুলেশন জানাই পাপিয়া। আমি এত ভুলে যাচ্ছি কাকাবাবু, দেশ কিন্তু এখন অনেক এগিয়েছে, আর এই র্যাপিড অ্যাডভান্সমেন্টের সঙ্গে সঙ্গে আধুনিক যুগের তরুণ তরুণী আমি আমরা আমাদের চলাফেরা যদি আপনার খারাপ লাগে তাহলে তাহলে চোখ বন্ধ করে রাখবে ড্যাডি। স্টপ 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 আছে। উত্তেজিত হয়ে আসার কোনো লাভ নেই কাকাবাবু। আমরা এই জীর্ণ সনাতনী কুপতার গন্ডালিকাটা ভেঙে দিয়ে আধুনিক যুগের নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে নেব। আমরা একে অপরের হাত ধরে এই বুক ভরা ওই বিশ্বজয়ী স্বপ্ন নিয়ে কেমন? আমরা চাই নারী পুরুষের সমস্ত ব্যবধান ঘুচিয়ে দিয়ে আমাদের মুক্ত উদার মন নিয়ে এই সমাজের কুসংস্কারের জন্য বর্বর সভ্যতার বাধা ভেঙে পেছনে নয় সামনের দিকে এগিয়ে যেতে। ইয়েস ইয়েস ড্যাডি, এন্ড দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। সভ্যতা ননসেন্স। গোটা কত কিতাবি বলে মুখস্থ করে ওরা যা সত্যকে চিনতে শিখলো না, তাই গুরুজনদের করতে শিখলো অবহেলা আর অপমান। না না, আমি অবনিমহ। আজ পর্যন্ত আমি অনেক অবহেলার প্রশ্রয় দিয়েছি, কিন্তু আর নয়। নো মোর, নো মোর। দেখতে দেখতে 6 মাস হয়ে গেল, দীপক দাদাবু সেই যে মালদায় ফুটবল খেলতে গেল আজও ফিরে এলুনি। এদিকে পনের টাকা দিতে পারিনি বলে গিন্নি বা মামা বাবুর পরামর্শে বৌদিমণিকে উঠতে বসতে থাকছে। কি আর বলবো, ভালো মানুষের মেয়ে বলে তাই সহ্য করছে। অন্য কেউ হলে ফোস করে উঠতো। কি বলি মামা? এই যে বাবা দীননাথ, বলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমাদের পিন্ডি চটকান হচ্ছে? না মানে আকাশের তারা গুনছি। তার মানে কাজে ফাঁকি। কাজের কথা আমাকে বলতে হবে নি। কি বললি? আমাকে মেজাজ দেখাচ্ছিস? না, ভালো কথা বলতেছি। দীননাথ 10 বছর হলো এ বাড়িতে কাজ করছে, কেউ বলতে পারবেনি যে সে একদণ্ড ফাঁকি দিয়েছে কিংবা আড্ডা মেরে কাজের গাফলতি করে। কারি কারি টাকা নিচ্ছিস, রাশি রাশি ভাগ গিলছিস, কাজ করবি না তো কি করবি? জামাই আদরে শুয়ে থাকবি শুয়া। তুমি আমাকে গালি দিচ্ছ? মাথা খারাপ। তুই যে আমার পীড়িতের নাগর, তাই তোর সঙ্গে একটু সোহাগ করলাম। হ্যাঁ বলো। আমার এই জুতো জোড়াটা পালিশ করে নিয়ে গেয়া। আমি পারবো নি। কি বললি? আমি হলাম গিন্নিমার চাকর। গিন্নিমা বললে জুতো হাতে কেন, মাথায় করে বইতে পারি, কিন্তু তোমার জুতো ধরতে আমার ঘেন্না করে, ঘেন্না। ছোট লোক চাকরকে মারলে হাতে সুখ হয়তো মিটবে মামা বাবু, কিন্তু মান থাকবে নিজে। গাঁজা রেশ
আর মেয়ে মানুষের পিছনে যে বাপের সম্পত্তি উড়িয়ে দিয়ে দিদি ভাগ্নে ঘাড়ে বসে যে দাবুগিরি করতে চায়, তার মেজাজের ধার যেই ধারুক না কেন, এই চাকর দিনরাত ধারে না, আর কোনোদিন ধারবেও না। বেশ বুঝতে পেরেছি, ওই কাশীনাথের বোন জয়ের জন্য পাজিরের আসপদ্দা বেড়ে উঠেছে, মাথায় উঠে বসতে চাচ্ছে। ঠিক আছে, আমার নাম নবকেষ্ট, আজ এই দিদিকে বলে বেটাকে অচিরেই টাইট দিয়ে শোয়ারটা গেল কোথায়? আমার নাম নবকেষ্ট, আজ এই দিদিকে বলে বেটাকে অচিরেই টাইট দিয়ে দেব। ঠিক সময় মতন তোকে হাতের কাছে পেয়েছি। কেন রে দিদি, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আর বলিস না, হ্যাঁ। সকালবেলা বৌমাকে বললাম হ্যাঁ। যে আচারের বোতলটা ভালো করে ধুয়ে মুছে সাফ করে দিতে। ভালো কথা। সবাই ভেঙে খান খান করে দিলে। তাড়িয়ে দে দিদি, তাড়িয়ে দে, তবে যদি সুদে আসলে কিছুটা উসল করা যায়। কি রকম ভাই, কি রকম? ভাগ্নের জন্য আমি একটা বড় লোকের মেয়ে দেখেছি, আর ভাগ্নেকে সেখানে বিয়ে দিলেই না যৌতুক পাওয়া যাবে তো? যৌতুক কি বলছি রে দিদি, যৌতুক কি বলছি? তারা দান সামগ্রী দিয়ে না তোর একেবারে এই ঘরটা সাজিয়ে দেবে। ওরে ভাই, আমার যে মাথা ঘুরে মরতে ইচ্ছা করছে। আরে মরবি কোন দিকে, মরবি কোন দিকে? আছে না, জয়কে তাড়িয়ে দে, তাড়িয়ে দে। ওরে তাড়িয়ে তো আমি দিতে পারতাম অনেক আগে, হ্যাঁ। কিন্তু আমার ছেলেটা যে ভেড়া হ্যাঁ। হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। ওই জোচ্চোর কাশীনাথের সঙ্গে দেখা করে বলেছিস আমাদের যৌতুকের কথাটা? 14 বার বলেছি দিদি, 14 বার বলেছি, কিন্তু কোনো লাভ হবে না। সে একটা জোচ্চোর, একটা ধাপ্পাবা। সে যে কত বড় জোচ্চোর, মা, দয়া করে আমার দাদাকে আপনার চোর অপবাদ ধাপ্পাবাজ বলবেন না মা। আমার দাদা মহাপুরুষ, সাক্ষাৎ দেবতা। মহাপুরুষ বা দেবতা না হলেও আমার দাদা সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণ সন্তান। বুঝলি দিদি, আমার মন বলছে না এই ভাগ্নের গলার কাঁটাটা না সহজে নামবে না। নবকেষ্ট, দিদি, এই নবকেষ্টর পরানটা বড় নরম রে দিদি। সৌমিন আজ বাড়ি আসুক, তারপর দেখছি ওই ধাপ্পাবাজ মিথ্যাবাদীর বোনটা কি করে সংসার করে। না না মা, না, যা বলতে হয় আপনি আমাকে বলুন, যত আঘাত দিতে হয় আমাকে দিন। আমি সহিষ্ণুতার মতো আমি সব কিছু আঘাত মুখ বুঝে সহ্য করব, তবু আমার দেবতার মতো দাদার মাথায় দয়া করে চোর ধাপ্পাবাজ অপবাদ আপনি তুলে দেবেন না মা। দেব না? তা দেবো কেন? তাহলে বলো তো, তোমার দাদা 6 মাস হয়ে গেল আমাদের যৌতুকের টাকা দিচ্ছে না কেন? তার দেওয়ার সামর্থ্য নেই, তাই সে দিচ্ছে না মা। সোহাগের কথা শোনো, বলে তোমার দাদা কি জানতো না যে বাজার থেকে দামি মাছটা কিনতে গেলে পয়সা বেশি লাগে? কিন্তু কথাবার্তা বলার সময় আপনারা তো খুলে বলেননি। তার মানে আমি যৌতুকের কথা বলিনি, তার মানে আমি মিথ্যাবাদী? যত বড় মুখ নয় তত বড় কথা। মা, দেখি তুমি সৌমেনের সাথে কি করে ঘর করো। শোনো, আজ থেকে তুমি সৌমেনের সাথে কথা বলবে না। কথা বলবো না? না, আর যদি আমার কথা না শোনো তাহলে তোমার মুখে আমি নুরো জ্বেলে দেবো। হ্যাঁ, আজ থেকে তুমি সব থেকে শেষের ঘরটাই শোবে, সৌমেন তোমার মুখ দেখবে না। আর যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। আর শুনে রাখো, আমি আবার সৌমেনকে বিয়ে দেবো, আর সৌমেনে নতুন করে বিয়ে দিয়ে তোমাকে আমি বুঝিয়ে দেবো আমার নাম ইন্দ্রবতী। আমার স্বামীর আমার বিয়ে দেবে? স্বামীর ঘর শ্বশুরের ভিটে স্বর্গ ছেড়ে আমাকে চলে যেতে হবে?
সে তলায় আমি আর সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাতে পারবো না। আমার মনের দেউলে যাকে আমি দেবতা গেলে বসিয়ে আমি আমার পুষ্পাঞ্জলি দিয়ে তাকে পূজা করেছি, তাকে পূজা করতে পারবো না। ওগো ভগবান, আমার মেলন বাসর যদি কাটার বাসর করবে তাহলে কেন বেঁধে দিয়েছে এই বাসর? কেন কেন কেন? জয়া, ওই তো ও আসছে। না না, আমি কাঁদবো না, কাঁদবো না। এখনই হয়তো আমার চোখে জল দেখলে ও হয়তো এসে আমাকে বলবে। আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে। কি জয়া, জয়া তুমি কাঁদছিলে নাকি? তোমার চোখে জল? না না, কই আমি কাঁদছিলাম তো। তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। এই দেখো আমি কেমন হাসছি, দেখো। জয়া, বুকের ব্যথাকে মুখের ওই কৃত্রিম হাসি দিয়ে লুকানো যায় না জয়া। জয়া, যা তুমি বিশ্বাস করো, আমি তোমার মুখে হাসি দেখতে চাই, আমি হাসি ফোটাতে চাই, কিন্তু কিন্তু আমি পারি না। বুঝি গো, বুঝি, আমি সব বুঝি। বুঝো তুমি তোমার মনের যন্ত্রণা। জয়া, হ্যাঁ গো, তাই তো তোমার এই ম্লান মুখখানিতে আমি একটু হাসি ফুটিয়ে রাখতে চাই গো। কিন্তু পারলে কি জয়া? পারলে না? তাহলে কোথায় কোথায় হারিয়ে গেল তোমার সেই রূপ? কোথায় হারিয়ে গেল তোমার সেই হরিণ গেল চোখের উজ্জ্বলতা? বলো জয়া, বলো। স্বামী, আমি জানি বলতে তুমি পারবে না, কারণ তুমি যে আমার কাছে ধরা পড়ে গেছো। জানো জয়া, আমার মাঝে মাঝে মনে হয় আমার সঙ্গে তোমার বিয়ে মনে হয় না হলেই ভালো হতো। না না গো না, এমন কথা তুমি বলো না, এমন কথা বলতে নেই। এই সংসারে আমার মতো সুখী আর কজন আছে বলতে পারো? আমি দেবতার মতো স্বামী পেয়েছি, শ্বশুরের ভিটেতে আমি আশ্রয় পেয়েছি। আজ আমার মতো সুখী আর কি আছে বলতে পারো? জয়া, তাহলে কোথায় কোথায় হারিয়ে গেল তোমার সেই রূপ? কোথায় হারিয়ে গেল তোমার সেই হরিণ কালো চোখের উজ্জ্বলতা? কোথায় হারিয়ে গেল তোমার সেই চঞ্চলতার মতো ঝর্ণাধারার মতো চঞ্চলতা? বলো জয়া, বলো। স্বামী, সংসারে কে তোমাকে কতটুকু দিলে, কার কাছ থেকে কতটুকু ভালোবাসা আদায় করতে পারলে তা আমি জানি জয়া। তবে তুমি বিশ্বাস করো, আমি যে বড় অসহায়। স্বামী, আমি তো তোমার পাশে আছি। তুমি আছো। আকাশের গায়ে চাঁদ যেমন জোছনা ছড়ায়, তেমনি তুমি আছো আমার হৃদয় আকাশ উজ্জ্বল করে। না না, কান্না নয়, হাসতে তোমাকে হবেই জয়া। বুক ভরে উচ্ছ্বাস নিয়ে থাকতে হবে আমার পাশে, আর গাইতে হবে। আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছো, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো। আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছো, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো। আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, ও আমি ধন্য, ও আমি ধন্য। আমার আধার জীবনে
হাসির গানটা যে আমি হারিয়ে ফেলেছি। জয়া, সুখের আগিনায় আমার যে সবকিছু ভুল হয়ে গেছে। জয়া, সতীর সাধনা মুখে নিয়ে আমি সারা জীবন আমি কেঁদে শেষ হয়ে যাব। জয়া, তুমি স্ত্রীর দাবি নিয়ে, অধিকার নিয়ে কোনোদিন আমি অধিকার দাবি করতে আসবো না। জয়া, আমি কোনোদিন অধিকার দাবি নিয়ে আসবো না। কোনোদিন, জয়া, কোনোদিন। জয়া, জয়ার আছে কি রূপ! এ কি সেই জয়া, যে জয়া শরতের মেঘের মতো উজ্জ্বলতা আর সমুদ্রের মতো চঞ্চলতা নিয়ে এসেছিল আমার জীবনে, এসেছিল এই সংসারে। না না, এর জন্য মার মামা, না না, আমি আমার জন্য মার মামা, না না, তা হয় না। যাকে আমি জীবন সঙ্গিনী করে নিয়েছি তার সমস্ত সুখ সুবিধার দায় দায়িত্ব তো আমার। নইলে মার মামার জন্য আমাদের দুটো সোনালী জীবনের স্বপ্ন সকলেই শেষ হয়ে গেল। সৌমেন কে? দীপক? একই তোর পা চিরদিনের মতো হারিয়ে কোন রকমে প্রাণ নিয়ে ফিরে এসেছি রে। খেলা পাগল আমরা দুটি ভাই, মালদহে খেলতে গেলাম, তুই একটা খেলা করেই শরীর খারাপের অজুহাতে চলে এলি। আর আমি মালদহে থেকে দিনাজপুর, সেখান থেকে কোচবিহার, আর সেখানেই বল নিয়ে আমি এগিয়ে চলেছি। ব্যাগকে কাটিয়ে ছুটছি তো ছুটছি, সামনে ফাঁকা গোল, দর্শকদের চিৎকার কিছু শুনতে পাচ্ছি না। চোখ বন্ধ করে গোল লক্ষ্য করে মারলাম কিক। তারপর কি যে হলো আমি কিছুই বুঝতে পারলাম না। পাশ থেকে বিপক্ষ দলের একজন প্লেয়ার ছুটে এসে জোড়া পায়ে মারলে লাথি, আর আমি মুখ থুবড়ে পড়লাম মাটিতে। তারপর কিছুই জানি না। জ্ঞান যখন ফিরল, আমি দেখি আমি শুয়ে আছি হাসপাতালের বেডে। একসাথে খেলতে গিয়ে আমি অক্ষত দেহ নিয়ে ফিরে এলাম, আর তুই এলি একটা পা হারিয়ে। বল দীপক, বল, তুই আমাদের খবর দিসনি কেন? তোরা ব্যস্ত হবি দীপক, হ্যাঁ, ছুটি করে আমাকে বাঁচানোর চেষ্টা করবি, কিন্তু মৃত্যু আমার হলো না রে। শুধু একটা পা নষ্ট হয়ে গেল মাত্র। তাই রে, আমার বৌদি কই? তোর বৌদি? হ্যাঁ হ্যাঁ, বৌদি মানে তোর বউ। তোমার সামনে ভাই। তুমি বৌদি? নিচু হয়ে প্রণাম করার ক্ষমতা আমার নেই বৌদি। ভাই, আমার সেই ক্ষমতা ভগবান কেড়ে নিয়েছেন। তাই কোচবিহারের খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে যে কাপটি আমি পেয়েছিলাম, সেটা তোমার হাতে তুলে দিয়ে বলছি, এটা যত্ন করে রেখো। তোমাদের ছেলে হলে তার কাছে আমার কথা বলে আমার কাকুমণিকে বলো, সে যেন আমার চেয়ে বড় ফুটবল প্লেয়ার হয়। তাকে উৎসাহ দিয়ে বলো, সে যেন আমার অসম্পূর্ণ আশাকে পূরণ করতে পারে। কোথায় যাচ্ছিস ভাই? বিয়ে দিবি আমাকে না, সংসারই করবি, কিন্তু সবচেয়ে খেলাঘর খেলাঘর মন ভেসে গেছে মাসি কেন তবু নাম ধরে ডাকে, মাসি কেন তবু নাম ধরে ডাকে, আজও মন আনি না নয়নের যমুনায়। খেলাঘর মন
মালতীর মালা খানি রেখে গেলে অভিমানী, মালতীর মালা খানি রেখে গেলে অভিমানী, দূর হতে শুধু দূরে চলে যায় নিরালায়, নয়নের যমুনায় খেলা ঘর মোর ভেসে গেছে হায়, নয়নের যমুনায় খেলা তুমি মনে করছো আমি হাসছি বৌদি, কিন্তু এই হাসি হাসি নয়, এ আমার অন্তর থেকে ঝর্ণা ধারার মতো বেরিয়ে আসা কি ঝলক কান্না। তোর কোথায় দুঃখ তো আমি জানি রে ভাই। হ্যাঁ, আমার আশা ছিল বড় ফুটবল প্লেয়ার হবো, ভারত জোড়া নাম হবে আমার, ভারতীয় দলের প্রতিনিধি হয়ে খেলতে যাব চীন, জাপান, ইরাক, ইরান, রাশিয়ায়, বিদেশ থেকে জয়ের মুকুট আমি ছিনিয়ে আনবো দেশে, প্রতিটি খেলায় গোল লক্ষ্য করে মারবো কি। ভুলে গিয়েছিলাম যে আমার একটা পা নষ্ট হয়ে গেছে। চলি সৌমেন, এই অবস্থায় মামিমার সাথে আর দেখা করবো না, তাকে বলিস আমার কথা। তোর সব ভার যদি জয়ের উপর ছেড়ে দিই সৌমেন। হ্যাঁ হ্যাঁ ভাই, বাড়িতে যে আমি আমার দুই দাদাকে রেখে এসেছি, তাদের জন্য তো আমার মনটা কেমন করে ভাই। বৌদি, তোমাকে কাছে পেলে আমি সব সব ভুলে যাব, আর আমারও ভালো লাগবে। বৌদি, আমার জন্য তোরা এত করছিস, তার বিনিময়ে আমি কি দেবো বলতে পারিস? ভালোবাসা। ভালোবাসা, শুধু ভালোবাসা, শুধুই ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ রে দীপক, তোর কোথায় দুঃখ তা আমি জানি রে ভাই। সৌমেন, জন্মের সাথে সাথে তুই মাকে হারালি, অসময়ে বাবাটাও মরে গেল, যে স্বপ্ন বুকে নিয়ে এতদিন তুই বেঁচেছিলিস একটা বড় ফুটবল প্লেয়ার তৈরি হবো, তাও তোর জীবন থেকে হারিয়ে গেল। তবু তুই মনে রাখিস দীপক, এর মধ্যেও তোকে বেঁচে থাকতে হবে, কারণ এটাই সংসারের নিয়ম। বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। যতদিন না তোদের একটা ছেলে হয়, তোদের ছেলে হলে তাকে আমি খেলা শিখিয়ে শিখিয়ে মস্ত বড় ফুটবল প্লেয়ার তৈরি করব, মস্ত বড় ফুটবল প্লেয়ার তৈরি করব, মস্ত বড় ফুটবল প্লেয়ার। কতদিন হয়ে গেল জয়া ঠাকুরজিকে দেখিনি, তার কোনো সংবাদ পাইনি। আজ বিশু ঠাকুরপুকে পাঠিয়েছি, এক্ষুনি সে হয়তো চুপি চুপি এসে বলবে। জয়াকে দেখেলাম বৌদি। এই যে ঠাকুরপো, তুমি এসেছো, এক কথায় বলে দিলে কেমন আছে? ভালো। ভালো? তুমি এতদিন পরে গেলে, প্রথম গেলে, খুব হাতির যত্ন করলো বুঝি? করবে না আবার, কত আদর যত্ন করলো, 10 রকম রান্না করলো, 5 রকম মিষ্টি মিঠাই জোগাড় করলো, তারপর তুই খুব তৃপ্তি করে খেলি, তাই না বিশু? হ্যাঁ দাদা, সে কি খাওয়া দাওয়া, একেবারে গলা পর্যন্ত। আমি জানতাম রে, আমি জানতাম। বুঝলি বিশু, ওই বিয়ের রাতের ব্যাপারে আমরা যতটা ওদের মন্দ ভেবেছিলাম, লোক কিন্তু ওরা ততটা মন্দ নয়, কুটুম বেশ ভালো, কি বলিস? হ্যাঁ দাদা, খুব ভালো, তবে ভেবে দেখ, আমি কিন্তু ভুল করিনি, আর হবে বা নাই কেন। সইমা আমার বনেদি ঘরের মেয়ে, আবার বনেদি ঘরের বউ, তার ব্যবহার ভুলবার মতো নয় দাদা। একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বৌদি। বলো তো,
তোমার মুখটা কেন এরকম শুকনো শুকনো দেখাচ্ছে? আমার মুখ দেখে যেন মনে হচ্ছে সারাদিন তোমার কিছু খাওয়া হয়নি। না না, আমি খেয়েছি তো বৌদি। জয়ের বাড়িতে খেয়ে এখনো পর্যন্ত আমি দম ছাড়তে পারছি না বৌদি। দেখো ঠাকুরপো, সবার চোখে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখে নয়। আমি বেশ বুঝতে পারছি সারাদিন তোমার কিচ্ছু খাওয়া হয়নি। হ্যাঁ রে বিশু, তোর বৌদি যা বলছে সত্যি কথা বলছে। তুই ওদের বাড়িতে কিচ্ছু খাসনি? দাদা কি রে? আরে কি হলো তুই বলবি তো? জয়ার চোখের জলে ধোয়া ভাত আবার এই গলা দিয়ে নামতে চাইনি দাদা। তাই তো লজ্জায় ঘৃণায় এক রাস বুকে যন্ত্রণা নিয়ে আমি চোরের মতো চুপি চুপি চুরি করে পালিয়ে এসেছি। জয়া তাহলে চরম সুখে আছে দাদা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি অমর সুখ যেন কোন মেয়ের জীবনে না জোটে দাদা, কোন মেয়ের জীবনে না জোটে, কোন মেয়ের তার বাড়ি জয়াকে ওরা লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছে, আবার একমাত্র বাপ মা মারা ছোট্ট বোনটাকে ওরা কত না নির্যাতন দিচ্ছে কল্যাণী। ওরা কত নির্যাতন না করছে তাকে। হয়তো বোন আবার সব সময় চোখের জল ফেলছে, আর তারই হতভাগা দাদাকে সে অভিশাপ দিচ্ছে। বলতে পারো কল্যাণী, বলতে পারো এখন আমি কি করব? এখন আমি কি করব? তুমি পঞ্চৌত সমস্ত কিছু মিটিয়ে দাও। আমি পাবো কোথায় কল্যাণী, কোথায় পাবো? যা ছিল সঞ্চয় সব তো বিয়ের খরচায় শেষ হয়ে গেছে। আমার বিয়ের সময় পাওয়া আমার সমস্ত গয়না, এই সমস্ত সবকিছু তুমি নিয়ে নাও, নিয়ে তুমি জয়ের মুখে হাসি ফোটাও। নরদের সুখের জন্য তুমি তোমার এই গয়নাগুলো আমাকে দিয়ে দেবে? মেয়ে থাকলে তাকেও তো দিতে হতো গো কল্যাণী। ওগো জয়কে যে আমি মেয়ের থেকেও বেশি ভাবি, তাই সে শ্বশুর বাড়িতে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করবে, আর আমি এই সমস্ত গয়না পরে সুখে থাকতে পারবো না। আমি শান্তি পাবো না, আমি শান্তি। কল্যাণী, কল্যাণী, তোমার ত্যাগ, তোমার মহত্ব আমি কিসের? না 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 না, তোমার তুলনা তুমি নিজেই। কিন্তু সামনে যে জামাই পুজোয় বোনের বাড়িতে তথ্য পাঠাতে গেলে অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন আমি মেটাবো রায় বাবু। আপনি বিশ্বাস করতে পারছেন না? চৌধুরী অ্যান্ড কেমিক্যালসের মালিক ইন্দ্রনীল চৌধুরী তোমার বাড়িতে এসেছে, তুমি বিশ্বাস করতে পারছো না? অবশ্যই বলুন, আপনি কেন হঠাৎ আমার বাড়িতে এসেছেন? শ্রমিকদের কোয়ার্টার তৈরির জন্য ইঞ্জিনিয়ারদের সাথে আমি জমি দেখতে বের হয়েছিলাম। বিল্ডিং ইঞ্জিনিয়ার মিস্টার নন্দীর প্ল্যান অনুযায়ী তোমার জমিটা আমার প্রয়োজন হচ্ছে রায় বাবু। জমি বিক্রি করব এমন প্রস্তাব তো আমি আপনার কাছে দিইনি। না না না, আমার প্রয়োজন কিনা তাছাড়া আমি জানি টাকা তোমার খুবই দরকার। তোমার বোন জয়ের ওই বিয়েতে যৌতুক বাকি আছে, তার জন্য সে প্রতিনিয়ত শ্বশুর বাড়িতে লাঞ্ছনা গঞ্জনা করছে। কিন্তু রায় সাহেব, আবার এই বাপ ঠাকুরদার স্বর্গভূমি এই ভিটেটুকু বিক্রি করে আপনার অনুগ্রহের দান আমি মাথায় তুলে নিতে পারবো না। অনুগ্রহ নয় আর করুণাও নয়,
তোমাকে আমি স্টাফ কোয়ার্টারের সেরা কোয়ার্টার খানে আমি তোমাকে দেব। আসছে চৌধুরী সাহেব, আমি গরিব অভাবী হতে পারি, কিন্তু কিন্তু আমি লোভীও নই আর ভিখারিও নই। তোমাকে আমি প্রমোশন দেব। আমি আমার ঘরের সম্ভব আমি বিকিয়ে দিতে শিখিনি চৌধুরী সাহেব। কি বললে? আপনাকে আমি আজ নয় অনেক দিন আগে থেকে চিনি এবং জানি। ধনীর দুলাল আপনি, ভোগ সুখ ব্যভিচার উশৃঙ্খলতার চরম নিদর্শন আপনি। মানবতা উদারতার কোনো মূল্য আপনার কাছে নেই। অর্থকে হাতিয়ার করে ধনতন্ত্রবাদের বুনিয়াদের উপর দাঁড়িয়ে আপনি শ্রমিকদের বুকের পাঁজর নিয়ে খেলতে চান পাশা খেলা। কিন্তু মনে রাখবে, কে সে খেলায় আপনি জয়ী হতে পারবেন না। একদিন এইসব খেটে খাওয়া জনমজুর মানুষরা তাদের রসমন্ডিতে পুরে ছাই হয়ে যাবে আপনার এই সুখের জীবন। তাই নাকি? হ্যাঁ চৌধুরী সাহেব, তবুও তার আগে আমি আপনার কাছে একটা অনুরোধ করে যাই। আমার ঘরে অর্থের অভাব আছে, সুখ না থাকলেও শান্তির অভাব কখনো ঘটেনি। আবার সেই শান্তির ঘরে আপনি আর এক পা এগোবেন না। সেই শান্তিকে বিনষ্ট করতে আপনি আর এক পাও এগোবেন না। তাহলে কিন্তু মহাভারতের দুঃশাসনের মতো বুকের রক্ত দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে তুমি শুনে যাও মূর্খ কাশীনাথ রায়, আমার এই ধান্দা, আমার এই বিজনেস কিছুতেই বন্ধ করব না। টাইগার যেমন ঠিকা শিকার ধরে লাগে, চাপিয়ে পড়ে আমিও তেমনি তোর উপর চাপিয়ে পড়ব রে। তুমি হটকর্তার পথে পা বাড়াচ্ছ। আমার এই বুকের মাঝে ঘুমিয়ে থাকা ওষুধটাকে তুমি জাগিয়ে দিয়ে গেলে তোমার ওই দম্ভ, তোমার ওই ছন্দময়ের জীবন আমি বাঁচিয়ে দেব। অলরাইট, তারপর দেখবো আদর্শ তোমার কথায় থাকে। বাড়িতে ইনসাল্ট, আই মিন অপমান। কে কাকে অপমান করলো গো? এ কি আপনি? কাশীনাথ রায়ের সাজানো গোছানো সংসারটা আমি দেখতে এলাম। দেখে কি বুঝলেন? সুন্দর। সুন্দর? হ্যাঁ, অতীব সুন্দর। তাই তো মনের করে ওকে মারলো, মারাত্মক ফুটন্ত ফুলের মধুপান করার লোভ। তাই তো এত অপমান করার পরেও কেন এই বাড়িতে আমি আসি? আপনি একটা শয়তান। এই কল্যাণী, তন্ময়, ভয় পেও না। জঙ্গলে ফুটে থাকা অকালে তুমি ঝরে পড়বে না। আমার এই নিয়মবাতির আড়ালে তুমি গোলাপ ফুলের মতো ফুটে থাকবে। এসো এসো। গোলাপের গন্ধ পেয়ে এই মাতালে ভ্রমণ যেমন দেখবে জ্ঞান শূন্য হয়ে ফিরে আসে, আমি তেমনি এসেছিলাম কল্যাণী। এই ভদ্র শিব কবি না খেলাপ করে মোহব্বত কি অদা ইसी की दूसरी नाम आंसू होता है। চৌধুরী সাহেব, আপনি এখান থেকে চলে যান। কেন চলে যাব?
কেন চলে যাব? আমাকে বুঝি তোমাকে পছন্দ হয় না? কাশীনারায়ণ রায় যতখানি তোমাকে ভালোবাসা দিতে পারে, আমি তার থেকে অনেক অনেক ভালোবাসা দিতে পারি। তাহলে তাহলে কেন কেন আমাকে ভালোবাসবে না? কেন কেন তুমি আমাকে ভালোবাসবে না? কারণ তুমি মানুষ নও, তুমি একটা জানোয়ার। এই কল্যাণী ইন্দ্রনীল চৌধুরীর গলে তোকে আমি দেখাচ্ছি, আজ আমি তোকে দেখাবো রে। ধরো বেলটি ধরো বলছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে পিঠে মেরে আমার পিঠটা তুমি লাল করে দাও। কেন মারবে না? কেন মারবে না? ঠাকুরপো যদি বৌদির সঙ্গে আর কি করতে গিয়ে গাড়ির থাপ্পড় খেতে পারে, তাহলে বেল্টের বাড়ি আমাকে পিঠটা লাল করে দিতে পারবে না কেন? কেন বৌদি? হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার সোনা বৌদি, তুমি তোমার ভালো বৌদি। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার সোনা বৌদি। তাহলে তাহলে আপনি আমাকে ক্ষমা করেছেন? আমি আপনার গালে চড় মেরে যে অন্যায় করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করেছেন? আমি কিচ্ছু ভাবিনি বৌদি, আমি কিচ্ছু ভাবিনি, আমি কিচ্ছু ভাবিনি বৌদি। তুমি তো আমার সোনা বৌদি, আমার সোনা বৌদি। তাহলে আপনি একটু বসুন, আমি চা করে নিয়ে আসছি। সবই তোর হাতে খেতে চাই না রে, আমি তোকে খেতে চাই। আপনি কি কিছু ভাবছেন? না না, আমি কিচ্ছু ভাবিনি বৌদি, আমি কিচ্ছু ভাবিনি। আমি চলে যাই, তোমার চা খাওয়ার আবার। আপনার সঙ্গে তো ভালো করে আলাপই হলো না। ভবিষ্যতে তোমার সঙ্গে ভালো করে আলাপ হবে বৌদি। এ দেখাই প্রথম দেখা নয়, আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নাই তো। এ দেখাই শেষ দেখা নয় তো। শয়তান ইন্দ্রনীল চৌধুরী, তোমার হিসেবে মারাত্মক ভুল হয়ে গেছে। তুমি কি ভেবেছিলে যারা স্বেচ্ছায় অর্থের লোভে তোমার বাহুবন্ধনে ধরা দেয় আমি তাদের মতো? না না, তোমার হিসেবে মারাত্মক ভুল হয়ে গেছে, আমি তাদের মতো নই। স্বামীর বৌদি, আমাকে 100 টাকা দেবে বৌদি? টাকা? টাকা কি হবে? আমার মন মেজাজ ভালো নেই, তাই ওই বন্ধুদের সাথে একটু আমি বেরিয়ে আসবো। টাকা তো আমার কাছে নেই ভাই। নেই? কেন নেই? কেন থাকবে না তোমাদের কাছে? কথাটা আমাকে জিজ্ঞাসা না করে নিজের মনকে জিজ্ঞাসা করো, উত্তরটা পেয়ে যাবে। আমাকে দেবে কেন? আমি তোমাদের কে বেকার বাউন্ডুলে বই তো কেউ নই। দাও না বৌদি, 100 টাকা আমাকে দাও না। বললাম তো টাকা আমার কাছে নেই। দেবে কেন? আমাকে তুমি দেবে কেন? আমি তো বেকার, আমি তো বাউন্ডুল, আমি তো ভব ঘুরে। কথাটা কি ঠিক নয় বিশু? দাদা, যাদের 1 পয়সা আয় করার মুরত নেই তাদের ফুর্তির কথা ভাবা উচিত নয়। দাদা, এই কথা তুই জানিস না? সংসার চালাতে দিন রাত হাড় ভা খাটুনি কেটে কেটে আমি শেষ হয়ে গেলাম। তোদের মুখের দিকে তাকিয়ে আমি আমার জীবনের সব স্বাদ আল্লাহ চোখ ভুলে গেলাম। আর তুই সংসারের কথা না ভেবে আড্ডা মেরে সময় কাটাতে চাস। বোনের বিয়ে কোন যৌতুক কি করে দেব তার চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর তুই সব জেনে শুনে ওই বন্ধুদের সাথে তোর লজ্জা করে না?
এর জন্য দায়ী কে? কে? এর জন্য দায়ী তুমি। হ্যাঁ তুমি। ওই জয়াকে বিয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল ওই বড়লোক বাড়িতে? প্রয়োজন ছিল না। না ছিল না। তুমি লোকেদের কাছে বাহাবা নেওয়ার জন্য, বাহাদুরি দেখাবার জন্য। তুমি কি করলে? আজ পর্যন্ত যে ভাইকে একটা কথা তুমি বলনি, সেই ভাইয়ের গালে তুমি মারলে। ঠাস করে একটা চট কষিয়ে দিলাম কল্যাণী। কেন দেব না? ওই হতভাগাটা বলে কিনা আমি নাকি বোনের বিয়ে বাহাদুরি কিনতে গেছি, আমি নাকি বাহাদুরি দেখাতে গেছি। তাই তাই তুই চলে যা, চলে যা। আমি তোর মুখ দেখতে চাই না। এ মুখ আমি আর দেখাতে চাই না দাদা। কোথায় যাচ্ছ? সারাদিন কিছু খাওনি, কিছু অন্তত খেয়ে যাও। কোনো প্রয়োজন নেই বৌদি। রাস্তায় কলের জলের অভাব এখনো হয়নি বৌদি। যাচ্ছি বৌদি, যাচ্ছি। এই বেকার জীবনে দুর্বিষহ যন্ত্রণা নিয়ে আর আমি তোমাদের জ্বালাতে আসবো না বৌদি। আর তোমাদের সংসারে আমি বোঝা হয়ে পড়ে থাকবো না। আলোর স্বপ্ন বুকে নিয়ে আমি অন্ধকারে হারিয়ে গেলাম বৌদি, অন্ধকারে হারিয়ে গেলাম। বিধিরে বিধিরে আপন বলে ভাবলি যারে, আপন বলে ভাবলি যারে, আপন নয় সে ভেঙে গেল দমকা ঝড়ে সাজানো ভেঙে গেল দমকা ঝড়ে সাজানো বিধিরে বিধিরে ভুল বুঝে তুই করলি আঘাত, পারলি না তুই জানতে। ভুল বুঝে সে দাদার স্নেহ পারলো না সে বুঝতে। ভুল বুঝে তুই করলি আঘাত, পারলো না সে জানতে। ভুল বুঝে দাদার স্নেহ পারলো না সে বুঝতে। ওয়া ভাগী জীবন রে তো কান্না হলো সার। ওয়া ভাগী জীবন রে তো কান্না হলো সার। ভেঙে গেল দমকা ঝড়ে হাজারো ভেঙে গেল দমকা ঝড়ে হাজারো বিধিরে বিধিরে ও বিধিরে